একটা স্মল ডিসিশন যেটা আমার লাইফকে চেঞ্জ করে দেয়। যখন আমি ক্লাস 9 কিংবা 10 এ পড়ি, তখনকার সময় আমি ফেসবুকে অনেক পোস্ট কিংবা আর্টিকেল বা ব্লগ এই টাইপের জিনিসগুলো অনেক পড়তাম। তো তখনকার সময় আরিফুল ইসলাম নামে একজন রাইটার ছিলেন। তো তিনি আ ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তো তো সেই সময়কার কথা। তখন তিনি একটা একটা আর্টিকেল তৈরি করেন যে ঢাকা ইউনিভার্সিটিতে কীভাবে চান্স পাওয়া যায় এবং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর কী কী করা লাগবে, কী কী করা উচিত, কমিউনিকেশন করা উচিত, কার সাথে কীভাবে কন্ট্যাক্ট করা উচিত, এ ধরনের বিষয়গুলো। তো যখন তিনি এ ধরনের কথাগুলো বলতে শুরু করলেন এবং আমি আর্টিকেলটা শেষ করলাম, তখন আমার মধ্যে একটা ফিলিংস কাজ করছিল যে হ্যাঁ, আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটি আমার লক্ষ্য। তো তখনকার কথা, যখন আমি মানে স্কুল বের হবো, স্কুল বের হয়ে কলেজে ঢুকবো। তো তখনকার সময় যখন আমি ভাবছিলাম যে যদি ঢাকা ইউনিভার্সিটিতে বা এসব ইউনিভার্সিটিতে পড়তে চাই, তাহলে হয়তো একটা ভালো কলেজ লাগবে। তো সেই ভালো কলেজ হিসেবে আমার চুজ ছিল ঢাকা কলেজ। আমি ভাবছিলাম যে ঢাকা কলেজে পড়াশোনা করব। ঢাকা কলেজ অনেক ভালো কলেজ। আহ, আমার প্রায় 3 থেকে 4 মাস আগে এসএসসির আমার ধ্যান জ্ঞান আম, সব ছিল ঢাকা কলেজকে নিয়ে, যে আমার অত নাম্বার পাইতে হবে। আর ঢাকা কলেজে চান্স পাইতে হলে মোটামুটি 1200-র মতো নাম্বার পেতে হয়। তো আমাকে মোটামুটি 1200-র মতো নাম্বার কালেক্ট করতে হবে এসএসসিতে, যে করেই হোক। তো এসএসসি সামহাও খারাপ হয়। পাই মোটে 1103 নাম্বার, 1103 না 2। তো এ নাম্বার দিয়ে তো ঢাকা কলেজ সম্ভবই না, আমার মন একদম টুকরা টুকরা হয়ে যায়। তো 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 যাই হোক, তো আমি আবার ওই এসএসসির পরে বিভিন্ন পডকাস্টে দেখা শুরু করতাম। তো সেই সময়কার কথা, যখন আরজে কিবরিয়ার সাথে মাহমুদুল হাসান সোহাগের একটা বায়োগ্রাফি পডকাস্ট করে। তো তখন বায়োগ্রাফি পডকাস্টে মাহমুদুল হাসান সোহাগ মানে তার এন্টারপ্রেনারশিপ লাইফ, তার মানে ধর্মীয় লাইফ, তার আহ, ধর্মীয় মূল্যবোধ, তার কীভাবে কি তার শুরু থেকে কীভাবে সে বুয়েটে আসলো, কীভাবে সে এত বড় একটা এন্টারপ্রেনারশিপে ঢুকলো, কীভাবে উদ্ভাসের মতো একটা জিনিস তৈরি করতে পারলো। তো সেই জিনিস নিয়ে মানে কমপ্লিটলি 2 ঘন্টার উপরে একটা পডকাস্ট তৈরি করে। তো আমি আবার খুবই উৎসুক, আমি আমি আবার এটা দেখতে শুরু করলাম, সব কমপ্লিটলি দেখা শুরু করছি। তো তখনকার সময় আমি মানে আমার মনে আছে তখন মানে আমি শুধু খাবারটা খাইছি, খাবারটা খাওয়ার পর তারপর মানে আবার সাথে সাথে বসছি। মানে আমি ফার্স্টে অনেকক্ষণ দেখলাম, মানে খাবারটা কোনো মতে খাইছি, তারপরে আবার চেয়ার নিয়ে বাইরে একটা মানে গাছ, আমাদের গাছ ছিল, তো কাঁঠাল গাছ ছিল, তো কাঁঠাল গাছের মাঝামাঝি একটা জায়গায় বসলাম, যেন ছায়া না লাগে। তখনকার সময় মানে কমপ্লিটলি এটা দেখে শেষ করলাম পডকাস্টটা। তো তখন শুধু একটা জিনিস মাথায় আসছিল যে ঢাকা কলেজ তো আগেই মাথায় ছিল, তো উনিও ঢাকা কলেজ থেকে পড়াশোনা করেছে। তো আমার মাথায় ছিল যে উনি ঢাকা কলেজ থেকে পড়াশোনা করেছে, আমাকেও ঢাকা কলেজে সামহাও একটা পড়াশোনা করার পারমিট থাকতে হবে। তো কিন্তু আমার মাথায় এই জিনিসটাই ঘুরছিল, আমি A+ পাবো কিনা, ঢাকা কলেজ তো পড়ে। আচ্ছা যাই হোক, তো তখনকার সময় তিনি তার লাইফে ব্যাখ্যা করার সময় বলেছিলেন যে ঢাকা কলেজ থেকে তিনি বুয়েটে চান্স পায়। তো বুয়েটে চান্স পায়, তারপর বুয়েটে এই করে সেই করে আহ, বুয়েটে তাকে চাকরির অফার দেওয়া হয়েছিল। তিনি চাকরি না করে তিনি ব্যবসায় মনোযোগ দেওয়ার ট্রাই করে। তো এই জিনিসটা মানে আমার শুধু মাথায় আসছিল যে উনি বুয়েটে পড়েছেন, উনি এত বড় উদ্যোক্তা, তো আমারও হয়তো একটা কিছু একটা করতে পারবো বুয়েটে গেলে। তো সেই হিসাবে আমার মানে ধ্যান জ্ঞান সব আমি বুয়েটের প্রতি উৎসর্গ করে দিয়েছিলাম, যে আমাকে বুয়েটে যে করে হোক চান্স পেতে হবে আর ঢাকা কলেজে পড়তে হবে। কিন্তু আমার রেজাল্ট খুবই খারাপ আসে, 1102 পাওয়ার কারণে রেজাল্টের অবস্থা তো বেহাল অবস্থা। 1200 নিচে তো ঢাকা কলেজ সম্ভবই না। তো আমি ঢাকা কলেজ আর আবেদনই করি না, অনেকগুলা কলেজে দেওয়ার পরেও মানে মসজিদ কলেজই আসছে। তো মসজিদ কলেজে আসার পরে আমার মানে খুবই খারাপ লাগছিল যে কি একটা কলেজে আসলো, একটা গ্রামের কলেজ। তো গ্রামের কলেজ থেকে তো আমার বাড়িতে যাওয়া সম্ভবই না, এটা তো একটা ইম্পসিবল একটা বিষয়। তো আমার মানে খুবই মন খারাপ, আমি বলতে পারবো না কিরকম মানে আসলো না। কুমিল্লা ভিক্টোরিয়াতে আসলো না, ঠিক আছে, কিন্তু কুমিল্লা একটা কলেজও আসলো না। এতগুলো কলেজ আবেদন করলাম, 5 নম্বর কলেজ অধ্যাপক আব্দুল মজিদ কলেজ করলাম, তো 5 নম্বর কলেজটাই আসতে হলো। স্যার
লাইফে আর কোনো কিছু শান্তি নেই। তো এই ধরনের জিনিসগুলো মাথায় আসছিল। আর যাওই হোক সামহাও কলেজে ভর্তি হলাম এবং কলেজে প্রথম থেকে শুরু করি আমার মানে ধ্যান জ্ঞান শুধু বুয়েট, আমাকে বুয়েটে চান্স পেতে হবে, সামহাও আমাকে বুয়েটে চান্স পেতে হবে। তো বুয়েটের জন্য আমাকে যা যা করা উচিত, যেমন আহ, 2-3টা বই কিনা বা বা ইউটিউবে যেরকম বলে আর কি, যেমন আনাস ভাইয়ের ভিডিও দেখতাম তখন। আহ, তো মানে আমাকে ইনফ্লুয়েন্স করেছিল একটা কোর্স কিনতে। তো আহ, কেউ কাউকে কিছু না বলে নিজে একটা কোর্স কিনি পাকনামি করে। পরে দেখি কোর্সের ভিতরে আসলে কিছুই নেই। এই আনাস আমাকে আসলে পুরাটা ধোঁকাবাজি করেছে। তো তারপরে আহ, যাই হোক, তারপরে আমি কলেজে ভর্তি হলাম এবং কলেজে শুরু থেকেই আমি প্রায় 7 থেকে 8 ঘন্টার উপর পড়াশোনার ভিতরে চলছিল। আমি খাবার খাইতাম, তারপর কলেজে যাইতাম, তার বাইরে যা ছিল সব হচ্ছে আমার পড়াশোনা। হ্যাঁ, আমি নামাজটাও পড়তাম, তার বাইরে যা ছিল সবই পড়াশোনা। তা সব পড়াশোনা মানে ফার্স্ট ইয়ার মোটামুটি পড়াশোনার উপরেই গেছে, তা আর কিছুই করি নাই। ফার্স্ট ইয়ারে মাঝে মাঝে খেলতাম, ফার্স্ট ইয়ার মোটামুটি কমপ্লিট করে এবং মানে সেকেন্ড ইয়ারে যখন শুরুতেই আমার মোটামুটি সেকেন্ড ইয়ারের সিলেবাসও কমপ্লিট হয়ে যেত। আমার এইচএসসি 5 থেকে 6 মাস আগে মোটামুটি সিলেবাস কমপ্লিট, এবং তারপর মানে একটা চিল মোড়ে চলে আসে যে কি আর হবে, সিলেবাস তো শেষই। তো সেই কারণে তখনকার সময় দেখা যায় মানে প্রত্যেক দিন খেলতাম, এই খেলা রাখতাম ওই খেলা রাখতাম, খেলতাম, ক্যাপ্টেন্সি করতাম, এই শর্ট বাউন্ডারি একটু ভালো পারতাম, তো সব জায়গায় একটু পাকনামি করতাম। যাই হোক, এইসব খেলতাম টেলতাম মোটামুটি। তখন পরীক্ষা আসলো, যেহেতু সিলেবাস শেষ, আরও কয়েকবার রিভাইজ দেওয়া হয়েছে, খেলার সাথে খেলতাম আবার পড়াশোনার সাথে ছিল, এবং অ্যাম্বিশনটা আমার সবসময় মাথায় কাজ করতো যে আমাকে বইটি চান্স পেতে হবে। তো এই পড়াশোনা করা চালিয়ে যাচ্ছি। তো এইচএসসি আসলো তখন ইউরো চলছিল, আবার বিশ্বকাপ ফাইনাল চলছিল হচ্ছে বাংলার আগের দিন, বিশ্বকাপ ফাইনাল। তো বাংলার আগের দিন তো বাংলা তো পড়তে হবে। যাই হোক, বাংলা বিশ্বকাপটাও দেখলাম, আবার বাংলার বাংলার পড়াশোনাটাও মোটামুটি কমপ্লিট করা ছিল। ওই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে ম্যাচটা 2024 সালে, ইন্ডিয়া ম্যাচটা সামহাও জিতেছিল ওই বুমরার কারণে, সেই ম্যাচটা তো দেখলাম, শেষে 5 ওভার দেখলাম, আর এমনি আর দেখি নাই। মোটামুটি সিলেবাস শেষ ছিল, অত একটা টেনশন নাই, পরীক্ষার কোনো টেনশন নেই। যা করছি করছি। মোটামুটি পরীক্ষা তো একদম ফাটাই দিলাম। একদম ফিজিক্সটাতে 8টা প্রশ্নের 6টার মতো মোটামুটি কমন। সব পরীক্ষায় আসলে কমন আসে, তো যাই পড়ি সেগুলোই আসে। আমার তো পুরো বই পড়া ছিল যে বাংলা বাংলা মোটামুটি অনেকে যখন পড়ে 7-8টা, আমি আমি আমার মানে পুরো 10টাই একদম ফুলভাবে শেষ করেছি। তো এরকম হচ্ছে অবস্থা, কারণ অজস্র সময় ছিল। আর আইসিটিও আমার মানে অন্যান্য অনেক আর খারাপ করলেও আমার মানে আইসিটি সবসময় ভালো হয়েছিল। তো আফটার এইচএসসি মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে, কনফিডেন্ট ছিলাম হয়তো ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারি, কারণ ফিজিক্সটা ভালো হয়েছে। তো আবার আমাদের অর্ধেক এক্সাম হওয়ার কারণে বায়োলজি, তারপর ম্যাথের প্যারাটা ছিল না যে ম্যাথে এত পাইতে হবে, বায়োলজি এত পাইতে হবে, কারণ বায়োলজি ম্যাথ আমার এসএসসিতে অনেক ভালো নাম্বার ছিল, সেটা আমার পোষায় দিল, কারণ এইচএসসি এক্সাম হয় নাই। তো তারপর যাই হোক, ভর্তি হলাম, ঢাকাতে যাইলাম। ঢাকাতে ভর্তি হওয়ার পরে প্রথম দিক দিয়ে অনেক ভয় পাচ্ছিলাম যে ঢাকা কীরকম হয় কীরকম না হয়। ঢাকা শুনছিলাম অনেক মানে চোর বাটপারে ভরা, মানে যত চোর বাটপার আছে তার অর্ধেকই ঢাকায়। তো সেই হিসেবে ঢাকায় অনেকটা ভয় পাচ্ছিলাম প্রথম প্রথম দিকে, কিন্তু আস্তে আস্তে ভয় ভাঙলো, মনে হলো যে একটা কনফিডেন্স আসছে, ঢাকায় যেহেতু চলতে পারছি, দুনিয়ায় সব জায়গায় চলতে পারবো। তো এই জিনিসটা কনফিডেন্টটা আসলো, কারণ ঢাকা হচ্ছে খুবই ওভার পপুলেটেড এরিয়া। তো সেই হিসাবে আমি যদি সেখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে মানে অন্যান্য যে কোনো জায়গায় আমি যাওয়ার একটা সামর্থ্য আছে, যে কোনো জায়গায় গেলে আমি
বাঁচতে পারবো অন্তত পক্ষে, সেই কনফিডেন্টটা একটা হয়েছিল, সেটা একটা ভালো লক্ষণ। তবে যখন বোর্ডের পরীক্ষা আসলো, মোটামুটি আমার আমি পড়ছিলাম, কিন্তু আমার রেজাল্ট বাজে হচ্ছিল কেন জানি উদ্বাসে। আমি উদ্বাসে পরীক্ষা দিই, রেজাল্ট বাজে আসে, পরীক্ষা দিই বাজে আসে, পরীক্ষা দিই বাজে আসে। 100-র নিচে কোনো সময়, মানে 100-র নিচে সবসময় আসে। কোনো একটা পরীক্ষায় 100 চলে আসে। তখন মানে এত খুশি হয়েছিলাম যে 230 থেকে 100 পেয়েছি, এখনই এত খুশি। আচ্ছা যাই হোক, তো খুশি হয়েছিলাম এবং ভাবছিলাম যে হ্যাঁ একটা প্রগ্রেস হয়েছে। তো তারপর সেই তারপর বোর্ডের পরীক্ষা আসে, বোর্ডের পরীক্ষায় প্রিলি আসে। আমি তো ভাবছিলাম হয়তো প্রিলি 7-8 হাজার নেবে, এর মধ্যে আমি ইজিলি টিকে যাবে। তো দিলাম, পরীক্ষা অত খারাপ হয় নাই, মনে হচ্ছিল যে 70টার মতো হবে। 70টা দেখাইছিলাম, 70টা না হলেও 50টা তো হবে। পরে দেখি ভাই আমার রেজাল্টের সময় রেজাল্ট আসে নাই। খুবই খুবই মন খারাপ। আমি কি করবো রে ভাই, আমার আমার আর মাথায় সেকেন্ড কোনো অপশন ছিল না যে আমি ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হব। কিন্তু আমি এটাও জানতাম যে হয়তো আমার বুয়েট হবে না, এবং আমার খুবই মন খারাপ হয়। আমি কী করবো, এটা কাউকে প্রকাশ করতে দেই নাই। হয়তো দু একজন বুঝতে পারছে যে হ্যাঁ অনেক মন খারাপ, কিন্তু কী করার, আর চান্স পাই নাই, হয়তো রিটেনে চান্স পাইতাম না, এটাও শিওর। যাই হোক, তারপর আর কি করার, কিছুই তো করার নাই। দিলাম চুয়েটের পরীক্ষা, চুয়েটের পরীক্ষা দেখলাম একই অবস্থা, খুব একটা ভালো না। তারপর দেখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা ছিল 12 তারিখ, আর চুয়েটেরটা ছিল 1 তারিখ। তো চুয়েটের পরীক্ষা দেওয়ার পর আমার মানে যেহেতু চান্স পাই নাই, বুয়েটে রিটেন ছিল 13 তারিখ। তো রিটেন যেহেতু আমি দিতেই পারবো না, তো জাহাঙ্গীরনগরের একটা ট্রাই করি। তো জাহাঙ্গীরনগর 1 থেকে 12 তারিখ পর্যন্ত জাহাঙ্গীরনগরের মানে ইউনিভার্সিটির সব কিছু পড়া শেষ করলাম। তো ইউনিভার্সিটির পড়া শেষ করলাম, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেলাম। অনেকের সাথে দেখা হলো, অনেক মানে কলেজের ফ্রেন্ড, অনেকের সাথে দেখা হলো, যেমন সিয়াম ছিল, তারপর আরও অনেক কয়েকজন ছিল। আমরা জাহিদ, তারপর ছিলাম নাইম ছিল। তো এমনিও কলেজের অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, অনেক বড় ভাই যারা সেকেন্ড টাইম দিয়েছিল তাদের সাথেও দেখা হয়েছিল। তো সেই সময়কার কথা যখন তো পরীক্ষা দিলাম, পরীক্ষা মোটামুটি অনেক ভালো হয়েছে। 80টার মধ্যে আমি মোটামুটি 76টার মধ্যে টাকায় আসছি। তো আমি জানতাম 76টা না হইলেও মোটামুটি একটা ভালো একটা নাম্বার পাবো, এবং হয়তো টপ 30-র ভিতরে থাকতে পারি। কিন্তু রেজাল্ট আসছে, বাট রেজাল্ট আমি 90তম আসছে, কিন্তু তাও খুশি, কারণ একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। ইঞ্জিনিয়ারিংগুলোতে মারা খাইছি, ইঞ্জিনিয়ারিংগুলোতে মারা খাইয়া তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরের মতো এই জায়গাতে 90তম হতে পারছি, একটা খুবই ভালো একটা ফিলিংস কাজ করছিল। হ্যাঁ, তার মধ্যে 45 জন নিবে, কিন্তু জানতাম যে হ্যাঁ আমার আমার কল আসবে। তো সেই হিসেবে খুবই কনফিডেন্ট ছিলাম। আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল তার 3 দিন পরে, মানে 15 তারিখ ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স সায়েন্সের পরীক্ষা ছিল আর কি। তো পরীক্ষা দিতে গেলাম, কিন্তু গিয়া দেখি ভাই কিছুই কমন পড়ে নাই, আর এত কঠিন এক্সাম। ফিজিক্স আমার সব মাথার উপর দিয়ে গেছে, আর ফিজিক্স আমি মনে হয় দিতেই পারি নাই। বায়োলজি দিয়ে ফসাইছিলাম অনেকটা। তারপর পরীক্ষা রিটেন দিতে গেলাম, তো রিটেনে দেখি মানে আরও অবস্থা খারাপ। আমার তো মাথায় প্যারা, হাই রে এমসিকিউতেই হয়তো আমি বাচ্চা সিলেক্ট হবো না, আমি রিটেন কী দিব। তো এই চিন্তা আমার মাথায় আরও ডিস্ট্রয় করে ফেলেছে। আমি মানে তো কোনো মতো দিলাম, কিন্তু ফিজিক্সটাতে একটা একটা টাচও করি নাই। ফিজিক্সটা 10 নম্বরের না কত নম্বর ছিল, একটা টাচও করি নাই যে ফিজিক্সে কোনো একটা দিব। হ্যাঁ একটা পারতাম, চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু ওইটাও মাথায় টেনশনের কারণে আর দিতে পারি নাই। কিন্তু তাও তাও একটা ফিলিংস কাজ করছিল যে হ্যাঁ জাহাঙ্গীরনগরের চান্স পেয়েছি, কোনো সমস্যা নাই। আর জাহাঙ্গীরনগর রেজাল্টটা যেহেতু মানে দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার একদিন আগে, মানে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিব কালকে, তার আগের রাত্রে 11টার দিকে রেজাল্টটা দিয়েছিল। তো সেই হিসাবে পরীক্ষা পরীক্ষার যে রেজাল্টটা পাওয়ার পর যেরকম ফিলিংস হওয়ার কথা, তো ডাবিতে পরীক্ষা খারাপ হওয়ার পরও অত একটা ফিলিংস হয় নাই।
তারপর আর কি জগন্নাথে দিলাম, 22 তারিখ ছিল জগন্নাথ। তারপর আমরা প্ল্যান করেছি যে অনেক পরীক্ষা দিয়েছি, অনেক প্যারা, অনেক এই অনেক সেই, তো একটা কক্সবাজার ট্যুর দেওয়া উচিত। কক্স তো কক্সবাজার ট্যুর দিলাম, মোটামুটি 3,000 টাকার ভিতর কক্সবাজার ট্যুর দিয়ে আসলাম। তো দিয়ে আইসা 1 তারিখ ছিল সাস্টে, না সাস্টের ছিল হয়তো 31 তারিখ, আর 1 তারিখ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আর রোজা ছিল 2 তারিখের দিকে। তো ট্যুর দিয়ে আসলাম, 2-3 দিনের ট্যুর। তারপর বললাম না মানে আগের পরাই আর কি, আর খুবই বিরক্ত লাগছিল। তার এডমিশন খুব খারাপ, একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাইনি। যাই হোক, চান্স হয়েছে সেই হিসাবে সুস্থই ছিল। তারপরে আইসা কি পড়লাম না পড়লাম, তো তারপর ফার্স্টে পরীক্ষা দিলাম। ফার্স্টে পরীক্ষা মনে হইলো যে না, এটা টপ করার একটা চান্স আছে। তারপর দিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা দিলাম সবচেয়ে খামখেয়াল হিসাবে। তখনকার সময় মানে 100 ms ক্যালকুলেটর দরকার, ছবিতে পরীক্ষা দিতে হলে 100 ms ক্যালকুলেটরের উপরে পরীক্ষা দেওয়া যাবে না। তো আমার কাছে কোনো ক্যালকুলেটর নাই, আমি উইদাউট ক্যালকুলেটর গেছি পরীক্ষা দিতে। গিয়ে দেখি তো মানে ক্যালকুলেটর লাগে। তো সাথে একটা মেয়ে ছিল, তো ওর সাথে ওর ক্যালকুলেটরটা আমি নিয়েছিলাম। তো সেই হিসাবে হয়তো 5-6টা আরও এক্সট্রা বেনিফিট পেয়েছি। তো এই জিনিসটা আমার মাথায় মনে মনে থাকবে যে মানে আল্লাহ কীভাবে কী চান্স পাওয়াই দেয়। ওই মেয়ে আসারই কথা ছিল না, আমার ক্যালকুলেটর পাওয়ারই কথা ছিল না। আমি হয়তো ক্যালকুলেটর না পেলে আমি 5-6টা এমনিতেই আমার বাদ যাইতো, আর ছবিতে সেই হিসেবে পড়ার কোনো মানেই হইতো না। এখন তো ছবিতে পড়ি, সেই হিসাবে কোনো মানেই হইতো না। এখন চিন্তা করি যে আসলে আমি মানে কই যাইতে চাইছিলাম, এখন কই আসছি। আমার আগে লক্ষ্য ছিল কই, ঢাকা ইউনিভার্সিটি, আর তারপর লক্ষ্য ছিল হচ্ছে বুয়েট, তারপর ঢাকা, বুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ সব সাইডে ছুঁইরা এদিকে ছবিতে আসলাম জোবরা গ্রামে। এখন আছি, খারাপ না, হলে আছি, মোটামুটি একটা স্বস্তি আছে। কিন্তু এই জিনিসটাও আছে যে একটু টাকা কামানোর দরকার। এখন সেকেন্ড সেমিস্টারে আবার একটা টিউশনি নিতে চাইছিলাম, কিন্তু অনেক দূরে দেখে আর নেই নাই, আবার সামনে এক্সাম, সে কারণে নেওয়া হয় নাই। আর শহরের এরিয়া খুবই বিরক্ত লাগে, এত কষ্ট করে জার্নি করে যাও। তো এই ছিল আজকের কাহিনী। মনে হয় অনেক বেশি বকবক করে ফেলেছি। যাই হোক, এটা শোনা বাধ্যতামূলক না, সুতরাং skip it and video gone.